এখন এই প্রবন্ধে যা লেখা আছে সেখান থেকে আমি দু চারটা কথা বলে দিই। ওষুধ নির্বাচন কিভাবে করতে হয়। আমরা জানি যে রোগী যখন আমাদের সামনে আসে, প্রথম কি কাজ করি আমরা? একটা পূর্ণাঙ্গ রোগী লিপি করি, তাই তো? নাকি আগে ওষুধ দেই? রোগী আমাদের সামনে আসলে রোগী লিপি শুরু হয়ে যায়। রোগী লিপির কৌশল আমি অনেকবার বলেছি, তবে আমরা রোগী লিপিতে কি খুঁজি বা রোগী লিপি তৈরি করার সময় কোন জিনিসটার মূল্যায়ন বেশি করতে হবে সেগুলো আমি একটু পরে আসছি। তো প্রথম কাজটা হলো একটা পূর্ণাঙ্গ রোগী লিপি করা। তা আমাদের সামনে দুই ধরনের রোগী আসে, একটা হলো তরুণ রোগী আর একটা হলো ক্রনিক রোগী বা চিররোগ। এখন রোগী লিপিতে কি থাকবে, একজন চিকিৎসক রোগী লিপিতে কি লিখবেন, কেমন করে তা লিখবেন? একজন চিকিৎসক কি খুঁজবেন রোগীর ভিতরে? একজন সাধারণ লোক যদি তাকে রোগী লিপি করতে দেওয়া হয় তাহলে হয়তো 10 পৃষ্ঠা লিখবে, তারপরেও ওষুধ আসবে না। কিন্তু যিনি একজন চিকিৎসক, যার জ্ঞান আছে ম্যাথমেটিক্যাল সম্পর্কে, যার জ্ঞান আছে ক্রনিক ডিজিজ সম্পর্কে, যার জ্ঞান আছে রেপার্টরি সম্পর্কে, যার জ্ঞান আছে অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে, তিনি যখন রোগী লিপি করবেন অর্গাননের নির্দেশ অনুযায়ী, তখন রোগী লিপিটা এমনভাবে তৈরি হবে যেখানে কি থাকবে? রোগের কারণ, রোগের অবস্থান, রোগের কারণে তার অনুভূতি, রোগের হ্রাস বৃদ্ধি এবং ওই মানুষটার ব্যক্তি চরিত্র কেমন, অর্থাৎ মানুষটার লক্ষণ। রোগের লক্ষণ, রোগীর লক্ষণ। রোগের লক্ষণে থাকবে কারণ, অবস্থান, অনুভূতি, হ্রাস বৃদ্ধি, গতি প্রকৃতি, সহচর লক্ষণ। আর মানুষটার লক্ষণে থাকবে কি? মানুষটার বৈচিত্র্য। যেই বৈচিত্র্য ওই মানুষটাকে আলাদা করে দিবে, যেই বৈচিত্র্য আমরা একজন চিকিৎসক হিসাবে সর্বাধিক মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? আমাদের কাছে বিচিত্র ধরনের রোগী আসে, কথা বলার ভঙ্গিমা দেখেই আমাদের বুঝতে হবে কোনটা ভিতরে বৈচিত্র্য আছে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, স্যার বৈচিত্র্য কি, পার্টস কি, পেকুলিয়ার, আনকমন, রিয়ার, সিঙ্গুলার? প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। আমি বলেছি যে মঞ্চে দাঁড়িয়ে, মঞ্চে বসে আমি তোমার প্রশ্নের জবাবটা দেব। সেই জন্য আমি একটু বলে নেই যে পেকুলিয়ার কোনটা। প্রথমেই তো আমরা নাম জিজ্ঞাসা করি, তাই না? আপনার নামটা বলুন। স্যার আমার নাম, একজনে এভাবে বলল, হেসে হেসে বলল, আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির। আর এক রোগীকে জিজ্ঞেস করা হলো, আপনার নামটা? আমার নামটা অনেক কষ্ট করে নামটা বলল, আব্দুল কাদির বলল, মনে করেন। আর একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছি মাথায় হাত দিয়ে, আপনার নামটা কি? সঙ্গে সঙ্গে আমাকে একটা লাথি মেরে, কুত্তা বাচ্চা, একটা গালি দিল, একেবারে 10 কেজি ওজনের। তো গালিটা খেয়ে আমি চমকে গেলাম যে তাহলে কি হলো ঘটনা।
জিজ্ঞেস করছি, বাবা আপনার নাম কি? খুব ভদ্রভাবে। আমি দেখতে পাচ্ছিলাম চুলগুলো খাড়া খাড়া, চেহারাটা একেবারে মনে হচ্ছিল যে রেগে আছে। তা আমি খুব আদর করে হাত দিয়ে জিজ্ঞেস করছি যে আপনার নামটা কি? অমনি আমাকে একটা লাথি মারলো আর একটা গালি দিল। আর একজনকে জিজ্ঞাসা করলাম, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল কাদের। কয়জন রোগীর কথা বললাম? 4 জন। বৈচিত্র্য কোন জায়গায় আছে? একজন বলল আমার নাম আব্দুল কাদের। এখানে বৈচিত্র্য আছে না নাই? আছে। এই জায়গাগুলো যদি আমরা বুঝতে না পারি, হোমিওপ্যাথির ওষুধ সামনে দিয়ে চলে যাবে, ওষুধ আমরা খুঁজে পাবো না। আমি যাকে আদর করে স্পর্শ করে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, সাথে সাথে ওষুধ দিয়ে দিল আমারে, যে এই বেটা তুই আমার এই ওষুধ দে। কি ওষুধ? আমি আদর করে ভালোবেসে তাকে নাম জিজ্ঞাসা করছি, সে আমারে গালি দিল। এমনকি আমি রোগী লিপি করব নাকি তাকে আগে ওষুধ দিব? কি ভাইরা, ওষুধ আসে নাই? কি ওষুধ দিবেন? ক্যামোমিলা। থ্যাংক ইউ। কে বলছেন একটু হাত উঠান দেখি। অনেক ধন্যবাদ। আমি তো ভালো বক্তা নই, আপনাদের সাথে মেধা একটু শেয়ার করতেছি। যদি আপনারা সাথে একটু সহযোগিতা করেন, কথাবার্তা বলতে পারবো। নইলে আমি তো ক্লান্ত বৃদ্ধ মানুষ, চেহারায় দেখতেছেন যুবক যুবক ভাব, কিন্তু আসলে কিন্তু যুবক না। এই যে কালি টালি মেখে যুবকের ভান ধরে আসছে আর কি। তা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমি বক্তব্য চালিয়ে যেতে পারবো। তাহলে এই যে নাম বলার সাথে সাথে ওষুধ চলে আসছে। একটা লোক হাসতে হাসতে হেসে কোটি কোটি, নাম জিজ্ঞাসা করছি নাম, সে হাসতে হাসতে কোটি কোটি। তাহলে নাম জিজ্ঞাসা করলাম, উত্তর দিল হাসতে হাসতে হেসে কোটি কোটি। এইটাকে যদি আপনি রুব্রিক্সে রূপান্তর করেন, কি রুব্রিক্স হবে? আমার মনে হয় পড়াশোনা আমরা খুবই কম করি। এই যে একটা বাচ্চা যখন অবিরত হাসতে থাকে, কোনো কথার গুরুত্ব না দেয়, সিরিয়াসনেস নাই। আমি জিজ্ঞাসা করছি নাম কি, হাসতেছে। এখন এই যে হাসতেছে, অপ্রয়োজনীয় হাসি, ভিত্তিহীন হাসি, এটার মধ্যেই ওষুধ আছে। তাহলে ওষুধ নির্বাচনের ভিত্তিটা আমাদের খুঁজে দেখতে হবে যে এটা হচ্ছে অদ্ভুত, বৈচিত্র্য, এগুলি অসাধারণ। অসাধারণ তো আমাকে আগে জানতে হবে যে অসাধারণ কোনটা। যেটা সাধারণ না সেটাই অসাধারণ। এবং হোমিওপ্যাথির সবচেয়ে মূল্যবান কথাই এটা, যে আমরা বৈচিত্র্যের খুঁজি রোগীর মধ্যে। যখন একটা ওষুধ শিখি, তখন সেই ওষুধের মধ্যে কি কি বৈচিত্র্য আছে সেটা খুঁজি, এবং সেই অংশটা আমাদের গুরুত্ব দিতে হবে। যখন আমরা ম্যাথমেটিকা পাঠ করি, তখন কোন অংশটা আয়ত্ত করব? বৈচিত্র্য। ওই ওষুধের এমন কি অসাধারণ, অদ্ভুত, বিরল কথাবার্তা আছে, ওইগুলিকে আমরা আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে ওইগুলো আমরা ওই ওষুধের কেন্দ্রীয় চরিত্র মনে করব। আর যখন একটা আমরা রোগী লিপি করব, তখনও আমরা রোগী কোন জায়গায় তার অসাধারণ, অদ্ভুত, বিরল বৈশিষ্ট্য, বৈচিত্র্য আছে, সেইগুলো আমরা খুঁজব। সেইগুলো খুঁজে তার ভিত্তিতে ওষুধ নির্বাচন হবে। এখন যখন একটা রোগীকে জিজ্ঞাসা করলাম আপনি লবণ খান, ভালো আছেন? কি ওষুধ আসতেছে? ম্যাথমেটিকা মাথায় নাই। ম্যাথমেটিকা মাথায় থাকলে ঘাড় নেড়ে নেড়ে উত্তর দেয় কোন ওষুধে? কোন ওষুধে আছে? পালসেটিলা।
তাহলে মগজের ভিতরে ম্যাট্রেমেটিকা যদি থাকে তাহলে রোগী কথা বলবে আর আমার ওষুধও চলে আসবে। আম গাছ আমি দেখি নাই জীবনে কোনো দিন, আম কাকে বলে আমি চিনি না। আমার সামনে যদি আম দেওয়া হয়, যেটা কি বলেন তো দেখি, আমি অনুমান করে একটা বলবো যে এটা বড়ই কিংবা এটা আপেল, তাই বলবো না? কারণ আমি তো আম দেখি নাই কখনো। তা আমাদের দুর্ভাগ্য, ম্যাট্রেমেটিকা আমাদের মাথায় থাকে না। রুগী কথা বলছে ম্যাট্রেমেটিকার ভাষায়, কিন্তু আমরা বুঝি না এটা কোন ওষুধে আছে। ঠিক আছে, দরকার নাই, ম্যাট্রেমেটিকা আমি পড়বো না, আমার এত পড়াশোনার সময় নাই। তাহলে আমার সাধারণ জ্ঞান দিয়ে এইটা তো অন্তত জানতে হবে যে অসাধারণ, অদ্ভুত, বিরল, অস্বাভাবিকটা কোনটা। একটা লোককে প্রশ্ন করা হলো যে আপনার নাম কি? নাম কি? আমার নাম কি? 2 বার উচ্চারণ করলো। 2 বার উচ্চারণ করে তারপরে বলে এটা একটা বিশেষ পিকুলিয়ার লক্ষণ, বিশেষ চারিত্রিক লক্ষণ। একটা শিশু কথা বলতেছে, হাসতেছে, হইচই করতেছে, জিজ্ঞেস করলাম আপনার নাম কি? চুপ, আর কোনো কথা বলতেছে না। মা বলতেছে এই ডাক্তার জিজ্ঞেস করছে তোমার নাম বলো, না চুপ। জোর করতেছে, মায়ের আঁচলের নিচে পলাইতেছে, সে নাম বলবে না। একটাই ওষুধ, কি ওষুধ? আমরা একটু রেপার্টরি ঘাটার অভ্যেস যদি করতাম তাহলে এখন উত্তর সরাসরি চিল্লাইয়া উত্তর দিতেন এই ওষুধ। কিন্তু আমরা ম্যাট্রেমেটিকাও মাথায় নাই, রেপার্টরি ঘাটারও অভ্যাস নাই, তাহলে তো কত আনা মিশে হবে। এই কৌশল, আমি শুধু বলবো এই কৌশলটা যখন আমরা রোগীলিপি করব তখন তার কথায়, তার কাজে, তার কোন জায়গায় অস্বাভাবিক আছে, সেই অস্বাভাবিক, অদ্ভুত, বৈচিত্র্যপূর্ণ কথা, কাজ, তার শারীরিক লক্ষণ, তার মানসিক লক্ষণ, তার কথার বলার লক্ষণের ভিতরে, আচরণের ভিতরে বৈচিত্র্যটা আমরা মূল্যায়ন করব সর্বাধিক। এবং এই বৈচিত্র্যপূর্ণ লক্ষণগুলিকে যদি আমরা আলাদা করতে পারি তাহলে দেখবেন ওষুধ একটা ফুটে উঠবে, 4টা 5টা হবে না। কিন্তু আমাদের এই কৌশলটা জানা না থাকার কারণে একাধিক ওষুধ আসে। আমরা একাধিক ওষুধ তো দিব না, ওষুধ কয়টা দিব? একটা। তাহলে পেট ছাড়াবার কৌশলটা কি? এইখানে আমরা 500 চিকিৎসক আছি, একজনের চেহারার সাথে আরেকজনের কি মিল আছে? নাই। তাহলে আলাদা কিভাবে করতে হয়? একটা মানুষকে আলাদা করা যেই কৌশল, একটা ওষুধকে আলাদা করারও একই কৌশল। যদি আমরা মানুষটাকে চিনতে পারি যে মানুষটা কীরকম শুকনা, মানুষটা কীরকম কথাবার্তা খুব সুরে বলে, কর্কশ স্বরে বলে, মানুষটা কীরকম এই তার সাদা চুল সে ঢেকে রাখার চেষ্টা করে, সাদা চুল দেখাতে চায় না মানুষকে। হ্যাঁ, মানুষটা কীরকম, এইরকম এই একটা শর্ট পাঞ্জাবি পরে, তার এটাই তার প্রিয় পোশাক, সে কথা বলার সময় উদ্ধতভাবে কথা বলে, জ্ঞানের অহংকার নিয়ে কথা বলে। হ্যাঁ, তার বিদ্যা, কথাবার্তার ভিতরে বিদ্যা জাহির করে। কি মানুষটার নাম মনে আসতেছে? মানুষটা 80 বছরের বৃদ্ধ, কিন্তু জোয়ান সাইজা বৈশা আছে মঞ্চে। তার নাম কি?
ডাক্তার জি মওলা, এই ডাক্তার জি মওলার মতো একজনও নাই এখানে। এই যে এই 80 বছরের বুইড়া সাদা চুল ঢাইকা জোয়ান সাইজা বসে আছে, এটাই হচ্ছে ডাক্তার জি মওলা। তাহলে প্রত্যেকটা ওষুধেরই এইরকম কিছু পিকুলিয়ার চিত্র আছে, যে সে নিজেকে দেখাতে চায় না, আড়াল করে রাখতে চায়। মানুষ চিনে ওষুধ দিতে হবে, কিন্তু ভবে মানুষ চেনা কিরকম, সহজ না কঠিন? কঠিন। আমি একটু গল্পটা বলে নেই। আমার সামনে মা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, তো মা মেয়েকে নিয়ে আসছে চিকিৎসার জন্য। তাহলে মেয়ের বলতে চায়, কিন্তু মা মাঝখানে বাধা দেয়। তো আমি রোগীলিপি করতেছি। আমার ছেলে, আপনারা চেনেন হয়তো, অনেকেই জানেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেই চিত্র পরিচালক ডাক্তার রিয়াজুল মাওলা রিজু। তো ওই শেখ হাসিনার কাছ থেকে প্রাইজ গ্রহণ করতেছে, ওই ছবিটা মাথার উপরে টানানো আছে। তো মা মেয়ে দুইজনেই ওই ছবি দেখতেছে। তো জিজ্ঞেস করলো, স্যার ইনি কি আপনি? বলেন, না, এটা আমার ছেলে। তো এখন রোগীলিপি করতেছি, কিন্তু মেয়ে বারবার ওই দিকে তাকাইতেছে। জোয়ান ছেলে তো, দেখতে সুদর্শন, মনে মনে কি কল্পনা করতেছে আমি তো বুঝি নাই। তো রোগীলিপি করার সময় বারবার ওই তার যে গোপনীয় কিছু রোগ আছে সেটা বলতে চায়, কিন্তু মা তারে দেয়, ধাক্কা দেয় যাতে না বলে। তো যাই হোক, রোগীলিপি সম্পূর্ণ হইল না। তো 2-3 সপ্তাহ পরে একবার জিজ্ঞাসা করছে, স্যার আপনার ছেলে কি বিয়ে করছে? তো আমাকে, হ্যাঁ বিয়ে করছে, আমার নাতি আছে। তখন হতাশ। তারপরে এখন মা তার অনেক কথা বললো, যে এই মেয়ের বাদক আছে, সাদা স্রাব আছে, তারপরে অনেক কথা রোগীলিপিতে দেখলাম এখন গড়গড় করে অনেক কথা বলে ফেললো। তো এখন রহস্যটা আমার কাছে রয়ে গেল, যে ছেলে বিয়ে করার আগে এই এত কথা গোপন কেন করছিল? তা আমি জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের কি বিয়ে দিছেন? কয়, না, একটা ছেলে, ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে স্যার, আপনার যদি একটা ভালো ছেলে থাকে দিয়ে। তাহলে ঘটনাটা আমি বুঝতে পারলাম, যে আমার ছেলে যদি বিয়ে না করতো তাহলে রোগীলিপিটা একরকম হইতো, আর বিয়ে করছে, রোগীলিপি এখন অন্যরকম হয়ে গেল। তাইলে এখন এই যে ঘটনাগুলি, আশা করেছিল যে এগুলা গোপন রেখে রাগঢাক করে রোগীলিপি করে ওষুধ খাবে, কিন্তু ভদ্রতার, সভ্যতার অভিশাপের কারণে আমাদের রোগীলিপিগুলা এইভাবে ঢাকা পড়ে যায়। আমরা যা তা হয়ে কিন্তু ডাক্তারের সামনে আসি না। আমি যখন একা বসে থাকি আমার পা এরকম করে নাচতে থাকে, কিন্তু আমি যখন ডাক্তারের সামনে আসি তখন কি করি, পা নড়তে চাই, কিন্তু আমি খুব চেপে ধরে রাখি, যাতে ডাক্তার না দেখে যে আমার পা যে নাচাইতেছে। তাই হয় না? রোগীলিপি কি হয় আমাদের? আসল মানুষটাকে আবিষ্কার না করা পর্যন্ত আমাদের রোগীলিপি হয় না। তো আসল মানুষটাকে আবিষ্কার করতে গেলে আমাদের কত বেশি চৌকস হতে হবে। 2 ধরনের রোগীলিপি আমরা করি। একটা হলো তরুণ রোগ, যেটার লক্ষণগুলো এত পরিষ্কার থাকে যে কারণ, অবস্থান, অনুভূতি, হ্রাসবৃদ্ধি ক্লিয়ার থাকে, ওষুধ চলে আসে। আর ক্রনিক রোগী, সেইখানে মানুষ ভিত্তিক, মায়াজম ভিত্তিক ওষুধ চিন্তা করতে হয়, যাকে বলা হয় ধাতুগত চিকিৎসা। ধাতুগত চিকিৎসায় মানুষ চিনা ওষুধ আবিষ্কার করা, এটা কি খুব সহজ? মানুষটার চেহারার ভিতরে কিছু বৈচিত্র্য থাকে। মানুষটা যে শরিক না সিভিলিটিক না সাইকোটিক, এই যে মওলা, শরীর ভর্তি লোম,
সাদা চুল ঢাইকা রাখছে, কোন মায়াজম? কোন মায়াজম? সাইকোটিক। মাথায় আমাদের অনেকেরই চুল নাই, আমি নাম বললে লজ্জা পাবেন না, আমরা সবাই কম বেশি রোগী, তাই না? রোগ নাই এমন একজন হাত উঠান দেখি যার রোগ নাই। আপনার রোগ নাই? আচ্ছা, থ্যাংক ইউ, একজন পাওয়া গেল। আচ্ছা, ওনারা আমি রোগী লিপি করতে চাই, করব? দেখেন তো, ওইদিকে ঘুরেন, ওইদিকে ঘুরেন, আরেকটু পিছান। আপনারা কি দেখতে পাচ্ছেন? টুপিটা খুলেন, দেখেন কোন মায়াজম। এইবার পরীক্ষা, কিন্তু ফাইনাল পরীক্ষা, যদি ফেল করেন তাহলে 0। মাথার চুল কেমন? ঘন না পাতলা? ঘন। হাসিটা কেমন? দেখেছেন কোন মায়াজম? হাসিটা কোন হাসি? মুচকি হাসে। যদি ছোড়ার রোগী হয় কিভাবে হাসে? আর যদি সিফিলিস হয়, সিফিলিটিক মায়াজম হয়, সে কিভাবে হাসে? তার হাসির ভিতরে কোনো লাবণ্যতা থাকে না, মুখটা বড় থাকে, ঠোঁটটা মোটা থাকে, তো হাসি দিলে তার ভয় করে, মানে হাসতেই জানে না সে হলো বিষণ্ণ। আর কেউ যদি চেপে চেপে হাসে, চেপে চেপে কথা বলে, যার হাসির শব্দ বের হয় না, সে কোন মায়াজম? সাইকোটিক। এখন এই মানুষটার চুল কপালের বেশিরভাগ ঢাকা, কোন মায়াজম? সাইকোটিক। দেখছেন আপনি যে রোগী, এখন আপনার রোগী বানিয়ে দিলাম। এখন আমরা মায়াজম যদি চিনতে পারি, প্রত্যেকটা মানুষ একটা ওষুধ হয়ে আমরা জন্ম নিয়েছি, কি নেই নাই? এখন আমার এই দীর্ঘ চিকিৎসা জীবনে অনেক প্রশ্ন রয়ে গেছে, অজানা প্রশ্ন। সেই অজানা প্রশ্নগুলি আপনাদের কাছ থেকে আমি আজকে জানব। আমি সেইখানে গিয়ে ফেল করেছি, ব্যর্থ হয়েছি, বুঝতে পারি নাই, বুঝতে পারছি না। আপনাদের সামনে আমি সেই কথাগুলো তুলে ধরব। আমি আশা করি আমার এই বৃদ্ধ বয়সে আমার সেই ভুলগুলি আপনারা সংশোধন করে দেবেন। এবং এখানে তো আমরা সবাই আমরাই না, হোমিওপ্যাথ না, এরকম কেউ আছেন এখানে? সবাই আমরা হোমিওপ্যাথ, তাই না? আমরা যদি আমাদের অজ্ঞতার কথা, আমাদের মূর্খতার কথা, আমাদের ভুল ত্রুটিগুলোর সমালোচনা করি, আত্মসমালোচনা করি, লজ্জা পাওয়ার কিছু নাই তো? আমি সেই জায়গায় যাব যেখানে আমরা অসংখ্য ভুল করে থাকি, ভুল করছি, যেই ভুলের মাসুল আমি দিচ্ছি, আপনারা দিচ্ছেন, আমার সন্তান দিচ্ছে, আমার রোগীরা দিচ্ছে। সেই ভুলগুলি আমাদের চিহ্নিত করতে হবে এবং সেই ভুলগুলি থেকে বের হয়ে আসার জন্য আমাদের আজকেই আমি সেই ভুলগুলো আমি আপনাদের কাছ থেকে সংশোধনী চাই, যে এই জায়গাগুলোতে আমরা কি করতে পারি, কি করতেছি, কি করা উচিত। তার আগে আমি বলবো, এটা অনেক বড় একটা প্রবন্ধ, এটা ধরে ধরে আলোচনা করতে গেলে আমাকে এতটা সময় হয়তো দিবেন না যারা আয়োজক আছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে একটা রোগী যখন আমাদের সামনে আসে, তাকে শুধু ওষুধ দিলেই চিকিৎসা হবে না, এর চেয়ে আরও অনেক বেশি কিছু আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আরও বেশি কিছু জানতে হবে। সেই বেশি কিছু কি জানতে হবে, সেই জায়গাগুলো আমরা আজকে চিহ্নিত করব। আমি যখন অসুস্থ হই,
আমি কি করি? আপনাদের গোপনে না জানিয়ে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই, নাকি হোমিওপ্যাথি খাই, নাকি কবিরাজি করি? আমার সন্তানের যখন চিকিৎসা রোগ হয়, অসুস্থ হয়, তখন আমি কিভাবে তার চিকিৎসা দেই? আমি জানি না আপনারা কি করেন, আপনারা কতটা সফল। একজন ডাক্তার যখন রোগী হয়, ডাক্তারের পরিবারের লোকজন যখন রোগী হয়, তখন তার চিকিৎসাটা কেমন হয়? এই প্রবন্ধে এই কথাগুলো আসে নাই যে আমরা কি ভুল করি। আমার সন্তানকে আমি হারিয়েছি, 7 মাসের শিশু সন্তান। তাকে আমি কি করেছি সেই গোপন কথাগুলো আজকে আমি আপনাদের সাথে ফাঁস করে দেব। মহল্লার জারি জুরি সব ফাঁস হয়ে যাবে আজকে। এই যে এত কথা বলেছি, এত বাহাদুরি করেছি, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেই, আর মনে করেন জি মওলা অনেক বড় ডাক্তার, অনেক ভালো ডাক্তার। কিন্তু সে যে কত মূর্খ, কতটা ব্যাককল, কতটা অজ্ঞ, সেটা আজকে আমি আপনাদের সামনে ফাঁস করে দেব। সে তার নিজের সন্তান, 7 মাসের শিশু সন্তান, তার কোলে রোগ যন্ত্রণায় ছটফট করেছে, হাত পা ছোড়াছুড়ি করেছে, করুণ দৃষ্টিতে আর্তনাদ করেছে, মুখের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থেকেছে। বাবা আমি অসুস্থ, আমি কষ্ট পাচ্ছি। আমি বাবা হিসাবে, আমি চিকিৎসক হিসাবে কি করেছি? আজকে বুক ফাটা কান্না আসে যে আমি কত মূর্খ, কত অজ্ঞ, আমি আমার শিশু সন্তানকে বাঁচাতে পারি নাই। আমি মূর্খের মতো আচরণ করেছি, আমি অজ্ঞের মতো কাজ করেছি। সেই কাজটা কি আপনারাও করেন? আমার প্রশ্ন জাগে, যে মওলারে আপনারা মনে করেন আমি খুব বড় ডাক্তার, তো বড় ডাক্তারের দশায় যদি এইরকম হয়, তাহলে যারা নিজেরা ছোট ডাক্তার মনে করে তাদের অবস্থাটা কি? এই জায়গাটা আমার মনে হয় আমাদের আবার ভেবে দেখা উচিত। কোন জায়গাটা? যে শুধু ওষুধ দিলেই রোগী ভালো করা যায় না, এর সাথে আরো অনেক কিছু আমাদের মেধা সংযুক্ত থাকতে হবে। সেটাকে আমার জীবনে অসংখ্য ভুল করেছি আমি, সেই ভুলের তালিকা আমি আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই ভুল থেকে আজকে আমরা শিখব, যদি আপনাদের কোনো কাজে লাগে। আমি অনেক রোগী ভালো করেছি, এই সফলতার গীত আমি জীবন ভরা গেয়েছি, কিন্তু আজকে বিদায়ের বেলায় আমি আমার ব্যর্থতা, আমার আত্মগ্লানি, আমার ব্যর্থতার তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখান থেকে যদি আপনাদের সঠিক জ্ঞান অর্জন হয়, তাহলে আমি আজকের এই আলোচনা সফল বলে মনে করব। সফলতার কথা আমার বন্ধুরা চারপাশে আছেন, এনারা আপনাদের অনেক কথা বলবেন। আমার পরবর্তী যারা আলোচক, তারা অনেক ভালো চিকিৎসক, অনেক পণ্ডিত ব্যক্তি, তারা সফলতার কথা বলবেন, আমাদের অনেক জ্ঞানের কথা বলবেন। কিন্তু আমি আমার মতো একজন অজ্ঞ মূর্খ, আমি আমার মূর্খতার তালিকাটা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আমার জীবনের সবচেয়ে করুণ একটা ঘটনা ঘটেছিল। আমার বন্ধু ডাক্তার শাহাবুদ্দিন মনোয়ার জুট মিলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন। আমার 14 শিক্ষক মরহুম ডাক্তার সিরাজুল ইসলাম, বাহাদুর মুন্সি, বদরুল আলম স্যারের ডাইরেক্ট শিষ্য ছিলেন। তো সেই শাহাবুদ্দিন ডায়াবেটিস, প্রেশার, অনেক রোগ যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছিল। এখন আমাদের শিক্ষক মণ্ডলী তার চিকিৎসা করেছে, খুব বেশি ভালো হয় নাই। আমার কাছে যখন আসলো, বললো যে ভাই আপনিই চিকিৎসা করেন, আমার চিকিৎসা তো কেউ ভালো করতে পারছে না। তো উনি চুপে চুপে অ্যালোপ্যাথিও খেতেন, আবার হোমিওপ্যাথিও খেতেন। তা আমি তখন চিকিৎসা জীবনের প্রথম দিকের কথা বলছি। তা আমি অর্গাননে তো দেখেছি যে অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি কি চলবে না চলবে না? চলে না, অর্গাননে তাই বলা আছে। আমি এক ধমকে তার সমস্ত ওষুধ বন্ধ করে দিলাম। কি? তার ডায়াবেটিস ইনসুলিন নিতে হতো 2 বেলা, তার প্রেশারের ওষুধ খেতে হতো,
আমি তার সমস্ত ওষুধ বন্ধ করে রোগীলিপি করে তাকে ওষুধ দিলাম। এখন ওষুধ দেওয়ার পরে তার ডায়াবেটিস সে আর মাপে না, প্যাথোলজিক্যাল টেস্ট আর করে না। তখন আমি টাঙ্গাইলে অনুশীলন ক্লাসে নিয়মিত ক্লাস করে 2 সপ্তাহ, খুব সম্ভবত 2 সপ্তাহ পরে হঠাৎ করে একদিন শেষ রাত্রে আমাকে ডেকে তুলল তার ছেলে, কাকা কাকা ওঠেন। তা আমি চিন্তা করলাম রাত্রি 3টায় ডাকতেছে, চোর ডাকাত কিনা। কিন্তু দরজা খুলে দেখি আমার সেই বন্ধুর ছেলে। কি ব্যাপার? কয় আমার আব্বু তো নেই। আব্বু নেই মানে? বলে হ্যাঁ, তার ডায়াবেটিস চরম মাত্রায় পৌঁছেছিল এবং তাকে কোনো অবস্থাতেই করা গেল না, কমা হয়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল। তারপরে আমরা ঢাকা নিয়ে গেলাম বারডেমে। তো যাইতে যাইতেই সে মারা গেছে। তো ওখানে যাওয়ার পরে মৃত্যু ঘোষণা করলো যে না, কিছু নাই। এখন আপনারা বলেন আমার কোন জায়গাটায় ভুল ছিল? ওষুধ নির্বাচনে ভুল ছিল, না ওষুধ বন্ধ করাটা ভুল ছিল, না কি করা উচিত ছিল আমার? অর্গাননে বলা হয়েছে অ্যালোপ্যাথি, কবিরাজি, অন্য কোনো ওষুধ চলবে না হোমিওপ্যাথির পাশাপাশি। আপনারা কি একমত এখানে? যারা দ্বিমত যে না সাথে সাথে অ্যালোপ্যাথি বন্ধ করা যাবে না, তারা একটু হাত উঠান দেখি। বন্ধ করা যাবে না। আর যারা বন্ধ করতে হবে এই পক্ষে যারা, তারা হাত উঠান দেখি। আমরা কিন্তু আমি আগেই বলেছি, আমাদের এইখানে তো বাইরের কেউ নাই, তাই না? আমরা যদি আমাদের গালমন্দ করি, আত্মসমালোচনা করি, ব্যর্থতা স্বীকার করি, ভুলগুলো খুঁজে খুঁজে বের করি, লজ্জার কিছু নাই তো? এই প্রশ্নটা আমি মঞ্চে রাখলাম আজকে। যারা সপক্ষে যে বন্ধ করা যাবে না, তারা কতটা সফলতা পেয়েছেন? দীর্ঘদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করতে 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 যখন তার সিমটম নাই, তার লক্ষণগুলি এলোমেলো, তার যে কি কষ্ট সে ভুলে গেছে, হারিয়ে গেছে, দীর্ঘদিন রোগে ভুগে, সেই রোগীগুলি আমরা কিভাবে মোকাবেলা করব? আদৌ কি এই পাশাপাশি হোমিওপ্যাথি কাজ করে কি না? করে না করে না? করে। আমরা নিশ্চয়ই গোলকধাঁধায় পড়ে গেছি যে এই ধরনের অহোমিওপ্যাথিক কথাবার্তা, অর্গাননের বিরুদ্ধে কথাবার্তা, এগুলি তো মওলার মুখে বেমানান। অর্গাননকে মানতে হবে, আবার জীবনও রক্ষা করতে হবে। জীবন রক্ষা করাই আগে না অর্গানন মানা আগে? জীবন রক্ষা করতে হবে আগে। আমার বিদ্যার বাহাদুরি, আমার অহংকারই বেশি, না মানুষের রোগীর জীবনটাই বেশি মূল্যবান? কোনটা মূল্যবান? দীর্ঘদিন যখন একটা রোগ ভুগে 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 একটা জরাজীর্ণ অবস্থায় চলে আসে, তখন কি হোমিওপ্যাথিক লক্ষণ পাওয়া যায়? যদি খুবই খারাপ অবস্থা থাকে, তখন আমরা অর্গানন নির্দেশ মোতাবেক ওই লক্ষণের ভিত্তিতেই কিন্তু ওষুধ দিতে হয়। দিয়ে আমরা সাথে সাথে অ্যালোপ্যাথি বন্ধ করলে যে ঘটনাগুলো ঘটে, এটা অনেক করুণ পরিণতি আমি আমার চোখের সামনে দেখেছি। এবং আমি আরেকটা রোগীর কথা বলি। এই ঢাকার একজন বিখ্যাত শিল্পপতি ছিলেন, ওনার একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর। ওনার রোগীলিপি আমি করেছি, ওনার চিকিৎসা আমি করেছি। ওনার ডায়াবেটিস, ওনার প্রেশার, উনি অবিরত প্রেশারের ওষুধ খেতে হয়, বিশাল ধনী মানুষ। তো ওনার পেটটা হলো কার মতো বলবো,
দেওয়ানবাগের হুজুরে দেখেছেন আপনারা? দেওয়ানবাগের হুজুর কিরকম দেখতে? এই রকম পেট, তাই না? এই পেটওয়ালা একজন রুগী আমার সামনে আসলো। উনি আমাকে প্রথমেই বললেন যে ডাক্তার সাহেব, আমার ওজনটা একটু কমিয়ে দিতে হবে, আমার ওজনটা খুব বেশি। বলে ওজন কত? বলে 180 কেজি। তো 180 কেজির মানুষটা দেখতে কেমন আপনারা একটু অনুমান করতে পারেন। তা আমি ওনার পূর্ণাঙ্গ রোগী লিপি করে দেখলাম ক্যালকেরিয়া কি ওষুধ, কার, শীত কাতর, এবং ওনার লক্ষণ পুরাটাই ক্যালকেরিয়া কার। তা আমি মনে করলাম শিল্পপতি মানুষ, ধনী মানুষ, এত বড় আকারের মানুষ, এত কম ওষুধ দেয় কেমনে? হ্যাঁ, একটু বেশি করেই দিলাম। তো যাই হোক, তাকে আমি তার প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ সব বন্ধ করে দিয়েছি। তো উনি তো সারা বাংলাদেশ চষে বেড়ান, গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়ান। তো ওনার ছেলে হলো আমার খুব ভক্ত। তো এখন ডায়াবেটিস, প্রেশার, এটা তার এত মাত্রায় দ্রুত ওঠানামা করে যে যখন প্রেশার বেড়ে যায় তখন তার সেন্স থাকে না, অজ্ঞান হয়ে যায়। তার গরমের সময় ডায়াবেটিসও বেড়ে যায়, আর বেড়ে যায়, প্রেশারও বেড়ে যায়। আর ওনার এই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিশাল মানসিক চাপ, এই চাপের কারণে উনি কখনো রিল্যাক্স পান না। তো যাই হোক, ওনার সমস্ত ওষুধ আমি বন্ধ করে দিয়ে আমার ওষুধ আমি তাকে দিলাম। 15 দিনের মধ্যে প্রায় 11 কেজি ওজন কমে গেছে। ওজন কমে গেছে কিভাবে? আমি 2 বেলা তাকে ক্যালকেরিয়া কার দিচ্ছি, কারণ ধনী মানুষ তো এত অল্প ওষুধ দেয় কেমনে, বেশি বেশি ওষুধ দিলাম। দেওয়ার ফলে কি হলো, 15 দিনে 11 কেজি কমে গেছে। 3য় সপ্তাহে হঠাৎ করে তার ছেলে আসছে হাঁপাইতে হাঁপাইতে, কয় স্যার, আপনি অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করলে আমার তো সর্বনাশ। কি সর্বনাশ? বলে বাবা মারা গেছে। আমি কি বলবো, কি করব, আমি ভয়ে চুপসে গেলাম যে এত খুশি হয়েছে, 2 কেজি মিষ্টি নিয়ে আসছে, তারপরে আমার বহু প্রশংসা করলো 1 সপ্তাহ আগে, আর 3য় সপ্তাহে এসে আমাকে গালিগালাজ করলো তো বটেই। আমি ভয়ে চুপসে গেলাম যে যদি মামলা টামলা করে দেয়, আমার বিরুদ্ধে যদি অভিযোগ আনে যে আমার কারণে তার বাবা মারা গেছে। সেই যে আত্মগ্লানি, এই যে অনুশোচনা, এই যে ব্যর্থতা, এগুলি আমার জীবনে অনেকবার হয়েছে। এখানে আমার কি ভুলটা ছিল বলেন? আমার কি ভুল ছিল? আমি তো ওষুধ সঠিক দিয়েছিলাম। তাহলে সঠিক ওষুধ দিলেই যে রোগী ভালো হবে, সঠিক ওষুধ দিলেই যে ভালো হবে, এরকম কি আশা করা যায়? সঠিক ওষুধ দিলেই রোগী ভালো হয় না। এর সাথে আমাদের আরো কিছু জানতে হবে। সেই বিদ্যাটা কি? ম্যানেজমেন্ট, পারিপার্শ্বিক অবস্থা, এইগুলি যদি আমাদের মাথায় না থাকে, পরিপোষক কারণ যদি আমরা খেয়াল না করি, আমরা যদি এইটা না জানি যে ওষুধ কখন বন্ধ করে দিতে হবে, এই জ্ঞান যদি না থাকে, ওষুধের মাত্রা কখন কিভাবে দিতে হবে, কখন পেলিয়েশন দিতে হবে, কখন ওষুধ দিলে রোগী মারা যায়। আর একটা রোগী লিপি বলি, একটা ক্যান্সারের রোগী আসছে, বলতেছে যে স্যার, এর তো আয়ু 3 মাস দিয়ে দিছে, তো তবুও এখন চিকিৎসা না করলে তো চলে না, আপনি একটু চেষ্টা করেন। তা আমি রোগী লিপি করে হিস্ট্রি নিয়ে দেখলাম ক্লিয়ার মার্কসল, জিহ্বাটা সরস, লালাযুক্ত, ক্ষতপূর্ণ,
তার অতীত জীবনে সিফিলিসের ঘটনা, এবং দেখলাম যে বিকশিত রয়েই গেছে এখনো, পচনশীল দেহ। আমি তখন শততমিক করি, তা আমি দেখলাম যে একেবারে ক্লিয়ার মার্কসল। আমি এত ওভার কনফিডেন্স যে আমার রোগী তো অবশ্যই ভালো হবে, ক্যান্সার হোক যা হয় তাই হোক। আমি মার্কসল খুব সম্ভব 30, তখন শততমিক করি, অনেক আগের ঘটনা। 30 দিয়ে বললাম যে আরে এই মিয়া, এই ক্যান্সার হোক যাই হোক, এটা ভালো হয়ে যাবে। 7 দিন পরে খবর এলো রোগী মারা গেছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা বলল 3 মাস এর আয়ু আছে, আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে এসে কয়দিন বাঁচলো? 7 দিন পরেই রোগী মারা গেল। তাইলে ঘটনাটা কি ঘটলো? সঠিক ওষুধ দিয়েছি, আমি এখনো কনফার্ম যে সঠিক ওষুধ আমি দিয়েছি, কিন্তু সঠিক ওষুধ দেওয়াটাই ছিল আমার জন্য কি সঠিক না ভুল? ভুল। থ্যাংক ইউ। কখনো কখনো রোগীদের সঠিক ওষুধ দেওয়াটাই ভুল। এইখানে আমাকে ওই সঠিক ওষুধ না দিয়ে পেলিয়েশন, শর্ট অ্যাক্টিভ ওষুধ দেওয়া উচিত ছিল। এখন এই যে ম্যানেজমেন্ট, আমার শিশু বাচ্চা, কতটা সময় নিব? আর 10 মিনিট। আমার শিশু বাচ্চা 7 মাসের শিশু, জন্ম থেকেই তার ওজনটা কম ছিল, পেটটা বড়, হাত পা সরু, মাথাটা সবসময় গরম থাকতো, গরম ঘাম পড়তো, খুব অল্পেই সে ঠান্ডা লাগতো। প্রায় রাস্টক্স একটু গোসল করাইতে গেলে একটু হাত ভিজে তার মাথার উপরে দিতাম, সাথে সাথে হাঁচি শুরু হয়ে যেত। সামান্য একটু বেশি খাওয়ালেই পেট খারাপ হয়ে যেত। এত ওভার সেন্সিটিভ, কোনো ওষুধেই তার স্থায়ী আরোগ্য হচ্ছিল না। হাঁচি দিতে দিতে তার ডান পাশের হার্নিয়া হয়ে গেল, পেটটা বড় হয়ে গেল, বৈকাল বেলায় তার বৃদ্ধি আসলো, পেটটা ফুলে যেত, গরম ছাড়া সে খেতে পারত না। বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তার কষ্টটা অতিরিক্ত বাড়ত। কি ওষুধ দিতাম? লাইকো। হ্যাঁ, তাকে লাইকোই দেওয়া হয়েছিল। লাইকো দেওয়ার পরে কি হলো? 2 দিন, সর্বোচ্চ 3 দিন খুব সম্ভবত ভালো ছিল। তারপরে দেখা গেল যে সে উপর হয়ে ঘুমায়, এবং উপর হয়ে মাথাটা এপাশ ওপাশ করতে থাকে। তারপরে মাথাটা এত গরম যে মনে হয় যে তাপ বের হচ্ছে। সে খুব হাসি খুশি, এই গরম মাথা আবার একটু পরে ঠান্ডা, চোখ মুখটা লাল হয়ে ওঠে, মাথাটা গরম হয়ে ওঠে। সাভারের এক ডাক্তার আমার বাসায় বেড়াতে আসছে। আমি বললাম, ওই মেয়েটার নাম সালমা, বললাম যে এই মেয়ে বলো তো আমার এই বাচ্চারা ওষুধ দাও, আমি তো বারবার ফেল করতেছি, আমি তো ওষুধ দিয়ে ভালো করতে পারছি না। তো কয় স্যার বেলেডোনা দেন। আপনারা কি একমত? বেলের লক্ষণ ছিল মাথায় উত্তাপ বেশি, থেমে থেমে বাড়াকমা হচ্ছে, উপর হয়ে ঘুমানোর প্রবণতা, হাসি খুশি, চঞ্চল, অসুস্থতার সময় একটু মন বেজার করে কোকায়, আবার যখন একটু সামান্য সুস্থ হয় আবার সে হাসি খুশি, প্রাণ চাঞ্চল। তাহলে এই বাচ্চাকে আপনারা কি ওষুধ দেবেন? বেলেডোনা। এখন বেলেডোনা তাকে দেওয়া হলো। 2 দিন 3 দিন ভালো ছিল। তারপরেই দেখা গেল যে বেলের আর লক্ষণ নাই। সে কি করে? বেলের অনেক লক্ষণ কমে গেল, কিন্তু নতুন কিছু লক্ষণ সংযোজন হলো। সে কি? চমকে ওঠাটা বেলেডোনায় আছে, তাই না? তারপরে আরো অনেক ওষুধ আছে উপর হয়ে ঘুমায়। আপনারা রেপার্টরি সার্চ করলেই দেখবেন যে ঘুমের অবস্থায়
উপর হয়, শিশুরা হোক বড় হোক। আমি এই শব্দভীতি, উপর হয়ে ঘুমানো, মাথায় গরম ঘর্ম, পুয়ে পাওয়া শিশু, তার জিহ্বাটা সবসময় বের করে রাখে, মাথাটা এই পিছন দিকে নেয়, পিছন দিকে এরকম পিছনে কি আছে এরকম দেখার চেষ্টা করে, বারবার পিছন দিকে নিচ্ছে মাথা। এখন তার এই অবস্থায় বেশ কিছুদিন চলতে থাকলো এবং শরীরটা শুকিয়ে যেতে থাকলো, হাত পা শীর্ণ, বুঝতেই পারেন ওজনটা একেবারেই কম। এখন সে প্রচুর খেত কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, পেটটা আরো বড় হয়ে যাচ্ছিল। এখন আমরা দুইজন যে ভুলটা করেছি, আমি আমার বেগম সাহেবা দুইজনেই এতটা অজ্ঞ, এতটা মূর্খ যে শিশুর যত্ন কিভাবে নিতে হয় আমরা জানি না, শিশুর খাদ্যটা কি সেটা আমরা জানি না। বারবার শিশু অসুস্থ হচ্ছে, কি করতে হবে বুঝি না, কিন্তু একটা বুঝি, মশায় কামড় দিলে আমরা সেই মশাটাকে দৌড়িয়ে ধরে মারার চেষ্টা করি, সারা রাত জেগে মশা পাহারা দেই। হ্যাঁ, ওই মশা মারার ব্যাট নিয়ে সারা রাত মশারির ভিতরেই বসে থাকি যদি আমার বাচ্চারে মশায় কামড় দেয়, এটা বুঝি। কিন্তু শিশু খাদ্যটা কি হবে, কতটুকু খাওয়াইতে হবে, কিভাবে খাওয়াইতে হবে, কোন খাদ্যটা উপযোগী, কোনটা তার শিশুর সুষম খাদ্য, এইটা কিন্তু বুঝি না। কখনো শিশু একটু কান্না করলেই খাওয়াই। একবার কি ঘটছে, আমার শাশুড়ি আম্মা উনি বাচ্চাকে খাওয়াইছে, তো ওর তো মাথা গরম, কান্না করতেছে, বেগম সাহেব মনে করছে যে বাচ্চার ক্ষুধা লাগছে, সে আবার খাওয়াইছে। আমার কোলে দিয়ে উনি গেছে কাজে, তো বাচ্চা কান্না করতেছে, আমি তো জানি না এরা যে 2 বার খাওয়াইছে, তো আমার কোলে এসেও কান্না করতেছে, বুকের দুধ তো পায় নাই জন্মের পরে, তা আমি মনে করছি যে কান্না করতেছে তাহলে আবার দুধ খাওয়াই, আমি আবার চামিচ দিয়ে দিয়ে জোর করে খাওয়াইছি, একমাত্র সন্তান বলে কথা। জোর করে করে খাওয়ানোর পরে পেটটা এত বেশি ফুলে গেছে যে শ্বাসকষ্ট হচ্ছিল। এখন এই শ্বাসকষ্টর অবস্থায় একজন হোমিও ডাক্তার এসে আমাকে বলল, স্যার একে এন্টিমটার দেন, এর তো শ্বাসকষ্ট হইতেছে। পিছনে কি ঘটছে সেটা কিন্তু জানলাম না, জানার চেষ্টাও করলো না, এন্টিমটার দেন, ওর এন্টিমটার্টের রোগী। আমি দেখলাম তার জিহ্বা সবসময় বের করে রাখতেছে, জিহ্বা একটা জ্বালা আছে, গরম কাতর, কিন্তু শরীরে ঠান্ডা চায়, মাথায় বাতাস চায়। কি ওষুধ দিবেন? শব্দভীতি, জিহ্বা বের করে রাখে জ্বালার কারণে। তাকে দেখবেন, বাসায় গিয়ে দেখবেন, সেনিকিউলা একটা চমৎকার ওষুধ পুয়ে পাওয়া শিশুদের। যখন আমি তাকে সেনিকিউলা দিলাম, আমার ভয় হচ্ছিল যে সে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, ওষুধের ধাক্কা সইতে পারবে কিনা। আমি বোতল 3 বার করে গ্লাস চেঞ্জ করে 4র্থবারের শিশির থেকে একটু ওষুধ ওর জিহ্বায় দিয়েছিলাম। দেওয়ার পরে 3 ঘন্টার মধ্যে সে ডায়রিয়া শুরু হয়ে গেল, পেটটা ছোট হয়ে গেল, খালি হয়ে গেল। শিশুর চেহারা মনে হয় যে একেবারে নতুন করে শিশু জন্ম নিল, একদম স্বাভাবিক গঠনটা ফিরে আসলো। কিন্তু বন্ধ হলো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া বন্ধ হলো। আমরা তাকে জোর করে খাওয়াইলাম, কিন্তু সে খেতে চাচ্ছিল না। ধীরে ধীরে রাত্রি গভীর হলো, সে ধীরে ধীরে চুপসে গেল, তার পেট ছোট হয়ে গেল, তার চক্ষু বসে গেল, সে যন্ত্রণায় ছোটাছুটি করলো, হাত পা ছুড়ল, কোল থেকে সে ছিটকে পড়ে যাচ্ছিল, এরকম যন্ত্রণা হচ্ছিল। কিন্তু কি করব, রোগী সুস্থ হয়ে আসতেছে, দেখতেছি যে তার দেহের গঠন স্বাভাবিক হয়ে আসতেছে, কিন্তু শেষ রাত্রি হলে সে কি হলো, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সবচেয়ে যে শেষে এসেছিল সেই
গিয়েছে সবার আগে চলি, ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকলে শূন্য করি। সেই ঘটনাটা ঘটে গেল। যাকে নিয়ে আমি এত কল্পনা করেছিলাম, এত আশা করেছিলাম যে তাকে কথা বলার সাথে সাথে হোমিওপ্যাথির ওষুধের নাম শিখাবো, কথা বলার সাথে সাথে হোমিওপ্যাথি শিখাবো, কিন্তু সেই আশা, সেই ভরসা চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। আমার ভুলটা কোথায় ছিল? আপনাদের পরিবারের যখন চিকিৎসক আপনি হন, তখন কি এই মওলার মতো অজ্ঞতা আপনাদেরও দেখা দেয়? নাকি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান, নাকি পরীক্ষা নিরীক্ষা করেন? কি করা উচিত ছিল? আমার ভুলটা কি ছিল? আমার ভুলটা এই ছিল যে প্যাথোলজি 3 জন অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছিল। তারা বলেছিল যে এটাকে খুব বড় একটা সমস্যা আছে হার্টের, আপনারা একে পরীক্ষা করান। তা আমার বাচ্চার গায়ে সুইচ ফুটাবে, বাচ্চাকে নির্যাতন করবে, সেই ভয় আমি অ্যালোপ্যাথির কাছে যাই নাই। আমার বেগম সাহেবের পীড়াপিড়িতে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। তারা বলেছিল এই রোগের কোনো চিকিৎসা নাই। এখন আমরা যারা হোমিওপ্যাথ ডাক্তার, তাদের মধ্যে যখন অসুস্থ হই কেউ, তাদের চিকিৎসাটা কেমন হয়? একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরিবারের সদস্য যখন রোগী হয়, তখন তার চিকিৎসাটা কেমন হয়? আমার খুব জানতে ইচ্ছা করে। আমার এই প্রশ্নটা থাকলো, আমার পরবর্তী যারা আলোচক, তারা আমি আশা করি তাদের আলোচনায় এর সমাধানটা নিয়ে আসবেন। আমার সময় শেষ হয়ে গেছে। প্রিয় সাথীরা, প্রিয় বন্ধুরা, মওলার এই ব্যর্থতার তালিকা অনেক বড়। সেই অজ্ঞ মূর্খ মওলার কাছে আর কিছু বলার নাই। আমাদের পরবর্তী আলোচক পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারা অনেক জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমি তাদের কাছে মাইক ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ অল।